সবাই যার যার টার্গেট ধরে রেখেছো? জি স্যার। আমি বললাম ওকে, যখনই শ্যুট করতে বলবো একসাথে শ্যুট করবা। ওকে, কিন্তু আমার সাথে থাকা ছেলেটাকে ছাড়া। সবাই বলল ওকে স্যার। তারপর কয়েক মিনিট পর আমি সন্ত্রাসীদের পজিশন দেখে সবাইকে বললাম, সবাই রেডি? সবাই বলল জি স্যার। আমি বললাম একসাথে সবাই 1 2 3 অ্যান্ড শুট। আমি শুট বলার সাথে সাথে সেখানে থাকা সন্ত্রাসীর একজন ছাড়া আর বাকিরা লুটিয়ে পড়লো। রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। আর এইসব দেখে সেখানে থাকা মানুষগুলো জোরে চিৎকার দিতেই সামনের লোকটা যখনই গুলি হাতে নিয়ে মারতে যাবে তখনই আমি দাঁড়িয়ে আমার পিস্তলটা বের করে লোকটার হাতে গুলি করে দিলাম। আর সাথে সাথে আমার টিমের লোকেরা গিয়ে লোকটাকে ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে ফেললো। আর এটা দেখে লোকগুলো আরো ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। তখন আমি বললাম সবাই চুপ করেন, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা পুলিশের লোক, সো সবাই চুপ করেন। আর ডাক্তাররা আপনারা নির্ভয়ে আপনাদের রোগীদের সেবা দিন। এইদিকে লোকটা বলে উঠলো, তোরা কি ভাবছিস আমাকে ও এখানে থাকা আমার লোকদের মারলে তোরা বেঁচে যাবি? হাহা, এটা তাহলে ভুল। এই হাসপাতালের প্রায় আমরা ছাড়া 20 জন আছে, তাদের হাত থেকে কিভাবে বাঁচবি? আমি বললাম তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, এখানে শুধু তুই ছাড়া বাকিরা আকাশে। সো নিজে বাঁচতে চাইলে সুন্দর করে বলে দে তোদের উদ্দেশ্য কি। স্যার বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমাকে নিজাম চৌধুরী শুধু আদেশ দিয়েছে এই হাসপাতাল হাইজ্যাক করতে, আর আমি করছি, ব্যাস এতটুকু, আর কিছু জানি না। স্যার এই হালার পুত তো কিছুই জানে না, তাহলে কি মেরে ফেলবো? আমি বললাম তার বলতে এটা বলতে দেরি লোকটার মাথা উঠতে দেরি হলো না। তারপর বললাম সব লাশ একসাথে করে মর্গে পাঠিয়ে দে। এটা বলে আমি যখনই সামনে যাব তখনই আমার ফোনটা বেজে উঠলো। আর ও পাশ থেকে যা শুনলাম তা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার এমন করা দেখে রাফি কোথা থেকে দৌড়ে এসে আমাকে ধরে বলতে লাগলো, দোস্ত তোর কি হয়েছে, এমন করছিস কেন? আমি ভাবতেও পারিনি আমার সাথে এত বড় গেম হবে। আমি বললাম দোস্ত জিসানকে মেরে রকিকে নিয়ে গিয়েছে। ভাই রাফি কথা বলার সময় নাই, তুই এই দিকটা দেখ, আমি আসতেছি। এটা বলে আমি দৌড় দিলাম। দৌড়ে নিচে গিয়ে আমাদের একটা গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে নিজাম চৌধুরীর বাড়িতে চলে আসলাম। আমি গাড়িটা একপাশে রেখে দৌড়ে নিজাম চৌধুরীর বাসায় ঢুকতেই, আসো বেবি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমি বললাম রকি তুই? রকি বলল আমার বাড়ি আর আমি থাকবো না, সেটা কেমন করে হয়? আমি বললাম বড় স্যার কোথায়? রকি বলল আরে এত চিল্লাস কেন, বড় স্যার আছে কোনো এক জায়গাতে, আগে তোর হিসাবটা মিটিয়ে নি। শালা ওই দিন তানিয়ার জন্য অনেক মেরেছিস, আজ প্রতিটা আঘাত শুধু আসলে নিব। আমি বললাম কুত্তার বাচ্চা তোদের একটাকেও আমি ছাড়বো না। রকি বলল শালা আগে নিজে বাস, এই কে কোথায় আছিস, এই শালাকে মার, শালা আমাকে অনেক মারছে। এটা বলতেই কয়েকটা ছেলে আমাকে মারতে আসলে আমি তাদেরকে মারতে লাগি। এইভাবে করে যে আমাকে মারতে আসে আমি তাকে মেরে মাটিতে লুটিয়ে ফেলি। হঠাৎ করে এই আরেকবার যদি আমার লোকদের গায়ে একটা আসর লাগে তাহলে তোর স্যারকে মেরে ফেলবো। এই কথা বলতে আমি উপরের দিকে তাকাতেই মারা বন্ধ করে দিলাম, তার কারণ নিজাম চৌধুরী বড় স্যারের মাথায় বন্দুক ধরে রেখেছে। আমি বললাম নিজাম চৌধুরী তোর যা করার আমার সাথে কর, তাও স্যারকে ছেড়ে দে। নিজাম চৌধুরী বলল কেন রে, দোষ তো করতে দুইজন একসাথে করছিস, তাহলে শাস্তি তোকে কেন দিব, শাস্তি দুইজনেই পাবি। স্যার বলল আবির আমার যা হয়ে যাক তুমি পিছটান হবা না, শালাদের মারো, এরা